গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সেখানেই এক নির্জন বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই শেখ হাসিনার। তাহলে কি ভারতে গৃহবন্দী অবস্থায় আছেন শেখ হাসিনা? একসময় তিনি ঘর থেকে বের হলে অবরুদ্ধ হয়ে যেত সবার পথ, অথচ আজ তিনি কিনা অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে আমাদেরকে আওয়ামী লীগও সহ্যকরণ করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে। আর বিএনপিটা এখনো বোঝা যাচ্ছে। খবরটা শুনে অনেক খারাপই লাগছে, তবে এই দিন যে আসবে সেই সম্পর্কে আমি অনেক আগে থেকেই সচেতনতা বাণী বা আমি আমার জায়গা থেকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে বেগম খালেদা জিয়াকে যেভাবে গৃহবন্দী করে রাখা হয়েছিল বা তার চিকিৎসা ইস্যুতে বিদেশ যাওয়া নিয়ে আইনকে ব্যবহার করে বা আদালতকে ব্যবহার করে যে বাধা তৈরি করা হয়েছিল, সেই দিন হয়তো আবারও আসতে পারে আপনার জন্য। দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর, ভারতে একটি কক্ষে গৃহবন্দী আছে কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি লাইভে এসে দেশবাসীর উদ্দেশ্যে একই বললেন, যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন এবং আপনাদের কান্না চলে আসবে। তো দর্শক শ্রোতা, বিস্তারিত আরো আপডেট খবর থাকছে পুরো ভিডিওতে, তাই পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। একসময় তিনি ঘর থেকে বের হলে অবরুদ্ধ হয়ে যেত সবার পথ, অথচ আজ তিনি কিনা অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন তিনি। সেই থেকেই দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা। ওই ঘটনার ১ মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার অবস্থান খুব গোপনে রেখেছে ভারত। তবে আলোচিত ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ জানিয়েছে, দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটির নিরাপদ বাড়িতে আছেন শেখ হাসিনা, কিন্তু তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। অজ্ঞাত সূত্রের বরাতে এক মতামত প্রতিবেদনে এমনটাই দাবি করেছে নর্থ ইস্ট নিউজ। যদিও ৫ আগস্ট শেখ হাসিনা যখন হিন্দন বিমান ঘাঁটিতে যান তখন তাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা তা নিশ্চিত করতে পারেনি ওই সূত্রটি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ওই মতামত প্রতিবেদনে লেখেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর নরেন্দ্র মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন, এরপর শেখ হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। মোদী ইউনূসের ফোনালাপের কয়েক ঘন্টা পর শেখ হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে। এরপর থেকেই তিনি আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এমনকি শেখ হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ারও অনুমতি নেই। ঘাটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি, অথচ তার বাড়ি থেকে সুপার শপটি হাঁটার দূরত্বে রয়েছে। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু তিনিও এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি, যদিও শেখ হাসিনা ১ মাস ধরেই দিল্লিতে আছেন। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর তার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান, তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন, কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয়, কারণ তিনি এসে দেখা করতে পারবেন না। এছাড়া শেখ হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ফলে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে পারছেন না তিনি। শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে মেয়ের নীরবতা স্পষ্ট। ছোট বোন শেখ রেহানা সহ শেখ হাসিনা দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণের পর তাদের নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বিমান বাহিনী। কথা ছিল দিল্লি হয়ে বোন শেখ রেহানার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন শেখ হাসিনা, তবে সেই সুযোগ পাননি তিনি। এখন তারা দুজনেই দিল্লিতে আটকে গেছেন। মা ও খালাকে সাহায্যে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সরকারকে অনুরোধ করেননি বলেও দাবি করেছে নর্থ ইস্ট নিউজ। আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে আমাদেরকে আওয়ামী লীগও সহ্যকরণ করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে। আর বিএনপিটা এখনো বোঝা যাইতেছে না। এই যে জায়েদ, এটা কিন্তু একটা ক্যারেক্টার না, এটা ফেসিজমের সিম্বল। ফাহাম আব্দুল সালাম একটা কথা বলছিল, সেটা ৬ আগস্ট বলছিল, চিনেন তো নাকি? যদি সরকার আবার ফিরে আসে, তুমিও মারা খাইতে হবে, আমিও মারা খাইতে হবে। এবার আসেন, আগামী দুই বছর পর ইলেকশন হইলো, বা ৩ বছর পর ইলেকশন হইলো, ৫ বছর পর ইলেকশন হইলো, ইলেকশন তো হবেই। যদি ইলেকশন হয় তখন আমাদের যে স্টুডেন্ট ফোর্স আছে, আমরা যে যারা গণ অভ্যুত্থানটা আমরা করেছি সবাই একসাথে, আমরা তখন কারা? আমাদের কিন্তু সবাই সহ্যগণ্য করবে, আমাদেরকে আওয়ামী লীগও সহ্যগণ্য করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে। আর বিএনপিটা এখনো বোঝা যাইতেছে না, এদেরটা বোঝা যাইতেছে না। এরা শুরুর দিকে শুরু করে দিয়েছিল, পরে আবার একটু এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। এখন আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে। আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে। উনি বলছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না,
তারপরে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট কি হবে, 35 করে দিবে। এখন আসেন, আলটিমেটলি আপনি মাথায় রাখেন, আপনি যেই সরকারের ক্ষমতায় আসুক না কেন আপনাকে এন্টি বানাবে। আবার প্রশ্ন আপনাদের কাছে, আপনাকে যদি এন্টি বানায় তাহলে আপনার সেফগার্ড। আমি যদি গণ অভ্যুত্থানের পুরো সময়টা দেখি, প্রত্যেক মাসে কতগুলো ইস্যু ক্রিয়েট হইতো, প্রত্যেক মাসে একটা ইস্যুর পরে কিন্তু একটা ইস্যু চলে আসতো। একটা ইস্যু না আসতে, যেমন মতিউর কাণ্ড, ছাগল কাণ্ড, পরিমণি কাণ্ড, জায়েদ কাণ্ড, দেখেন আপনি এই যে আপনারা দেখেন, এটা আপনার কাছে খুব সার্কাজম মনে হইতেছে না? কিন্তু এটার আন্ডারলাইং হচ্ছে ফেসিজমের, এখানে হচ্ছে বীজ নিহিত। অর্থাৎ আপনাকে এই যে জায়েদ, এটা কিন্তু একটা ক্যারেক্টার না, এটা ফেসিজমের সিম্বল। অর্থাৎ এগুলো দিয়ে আপনাকে ব্যস্ত রাখা হয়েছে, কনস্ট্যান্ট টাইম আপনাকে এগুলো দিয়ে ব্যস্ত রাখা হয়েছে। আপনার নিউজ ফিড আগে কি আসতো আপনি খেয়াল করছেন? এখন কি এগুলো আসে? দেখেন, এগুলো হচ্ছে ফেসিস্ট গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করেছে, পুরো সময়টা ধরে প্যাট্রোনাইজ করেছে। এই সমন্বয়ক সহ সমন্বয়ক নিয়ে যারা মূলত কাজ করছে, বেসিক্যালি তাদের সেটা কোনো প্রবলেমই না। আমরা এই পরিচয় আমি ব্যক্তিগতভাবে কোথাও ব্যবহার করেছি কিনা আমার মনে পড়ে না, যে একটা লেখা ফেসবুক পোস্ট দিয়ে নিচে লিখলাম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা অনেকটা সহসভাপতি টাইপের হয়ে যায়। আমরা এই কালচারটার চেঞ্জ চাইছি, কারণ ফেসিজম শুধুমাত্র যে শেখ হাসিনা আসছে এমন না। ফেসিস্ট ইনস্টিটিউশন ছিল, ফেসিস্ট অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ফেসিস্ট থিওলজি ছিল, ফেসিস্ট হচ্ছে আপনার কালচার ছিল, ফেসিস্ট ড্রেস আপ ছিল, ফেসিস্ট কালচার ছিল। ফেসিজম শুধুমাত্র সরকার ছিল ব্যাপারটা কিন্তু এমন না। আমাদের প্রত্যেকটা জায়গায়, যত জায়গায় সিভিল ইন্টারাপশনস আছে, সিভিল ইনভলভমেন্ট যেই জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু ফেসিস্ট ছিল। আপনাদের বাজার কমিটির সভাপতি ছিল না, মসজিদ কমিটির সভাপতি, তারপর হচ্ছে আপনার ওই যে কি যে চুল কাটে যে তাদের কি যেন কি বলে, নাপিত কমিটির সভাপতি। হ্যাঁ, এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সংগঠন করে 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 দিয়ে সিন্ডিকেট বানায়া এই ফেসিজমের বীজটাকে হচ্ছে খুব সূক্ষ্মভাবে প্রথিত করেছে। এবার আসেন, আপনারা এখানে যারা আসছেন তারা হচ্ছে শিক্ষিত মানুষ, আপনারা হচ্ছেন সমাজের যারা হচ্ছে আমরা ফিল্টার্ড ভার্সন যে মানুষগুলো বলি, এই ফিল্টার্ড ভার্সন মানুষগুলো এখানে আছেন। খবরটা শুনে অনেক খারাপই লাগছে, তবে এই দিন যে আসবে সেই সম্পর্কে আমি অনেক আগে থেকেই সচেতনতা বানি বা আমি আমার জায়গা থেকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে বেগম খালেদা জিয়াকে যেভাবে গৃহবন্দী করে রাখা হয়েছিল বা তার চিকিৎসা ইস্যুতে বিদেশ যাওয়া নিয়ে আইনকে ব্যবহার করে বা আদালতকে ব্যবহার করে যে বাধা তৈরি করা হয়েছিল, সেই দিন হয়তো আবারও আসতে পারে আপনার জন্য। তো এখন ভারতে আসলে কেমন আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? খুব বেশি ভালো নেই। সমস্যা হয় কি, যে ধরেন আপনি যখন কি বলা হয় যে ফায়দার জন্য আপনার জন্য একটা অবস্থান থাকবে কোনো মানুষের অন্তরে, তো সেই ফায়দার জায়গাটা যদি সরে যায়, দেন আপনি সেখানে অপমানিত হবেন, আপনাকে সেখানে নানান ধরনের নেগেটিভ অবস্থা ফেস করতে হবে। প্রত্যেকটা মানুষই মোটামুটি জানে যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, ভারত সরকার সেটা বাংলাদেশের সাথে করেছিল শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে। এত কিছু করেও সাবেক প্রধানমন্ত্রী বলছিলেন যে ভারতকে যা দিছি, যে এত কিছু দিয়ে আজকে সেই ভারত, সেই দিল্লি, এখনো যারা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কথায় কথায় মনে করেন যে ভারত দ্বিতীয় আশ্রয়ভূমি বা ভারতমুখ। আজকে দেখে নেন যে ভারত আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কি ধরনের ব্যবহার করছে। পার্থক্য হচ্ছে, একই দৃশ্য ছিল বাংলাদেশে বেগম খালেদা জিয়ার সাথে নিজের মাটিতে, তারপরেও তিনি বাংলাদেশের আলো বাতাস পেয়েছেন, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তিনি পাচ্ছেন না। পরিস্থিতিটা আবার একই রকম, যেমন বেগম খালেদা জিয়া তারেক জিয়ার সাথে দেখা করার সুযোগ পেতেন না, তারেক জিয়া দেশে আসলে গ্রেপ্তার হবে, তিনি তার বাকি সদস্যদের সাথেও দেখা করতে পারেননি, ছেলেও মারা গিয়েছে। তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতে আছেন একটা বাড়িতে গৃহবন্দী। এমনকি খুবই অথেন্টিক সূত্র থেকে বলা হচ্ছে এই বাড়িতে এমন ভাবে আছেন যে ভারতে তিনার একমাত্র কন্যা পুতুল, তিনি সেখানে আছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পদে তিনি আছেন, কিন্তু দীর্ঘ 1 মাসের উপর হয়েছে মায়ের সাথে একবারের জন্য দেখা করার সুযোগ তাকে দেয়নি মোদীর সরকার। পাশাপাশি আপনার কি বলা হয় যে সজীব ওয়াজেদ জয়, তিনিও ভারতে মায়ের সাথে দেখা করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু সেক্ষেত্রেও পজিটিভ সিগন্যাল দেয়নি আপনার ভারত সরকার। শেখ রেহানা এবং শেখ হাসিনা দিন শেষে 2 বোন একই সাথে দিল্লি থেকে অল্প কিছু দূরে একটা সামরিক ঘাঁটিতে আছেন। সেই সামরিক ঘাঁটির মধ্যে বিশাল একটা এরিয়া, সেখানে একটা বাড়ির মধ্যে 2 জন বন্দী আছেন, তাদের সাথে কারোরই যোগাযোগের আর সুযোগ হচ্ছে না। বিশেষ করে সর্বশেষ তিনি কথোপকথন করতে পেরেছিলেন, আপনাদের খেয়াল থাকার কথা, বরিশালের একজন নেতার সাথে তিনি ফোনে কথোপকথন করেছিলেন। এরপর থেকেই সম্ভবত বাংলাদেশ থেকে চাপ দেওয়া হয়েছে, এরপর থেকে শেখ হাসিনা টোটালি ডিভাইস বিচ্ছিন্ন, মানে কোনো ধরনের কমিউনিকেশন কনভারসেশন তার মাধ্যমে আর আসছে না। আর দিল্লির কাছাকাছি যেই বাড়িতে তিনি অবস্থান করছেন, ওই বাড়ির বাইরে কোথাও যাওয়ার অনুমতি নেই। এমনকি বাড়ির কাছাকাছি একটি সুপার শপ আছে, কিন্তু সেই সুপার শপেও আপনার যাওয়ার সুযোগ নেই তার। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে একটা প্রতিবেদনে এই তথ্য দিয়েছেন। তিনি বলছেন যে আপনার শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি কোনো বিমান ঘাঁটির একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন, সেখান থেকে কারোর সাথে তিনি কোনো রকমই যোগাযোগ করতে পারছেন না। তিনি লিখছেন যে আপনার
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর মোদির সঙ্গে ফোনে আলোচনা করেন। ওই ঘটনার পর হাসিনার যোগাযোগের সকল ডিভাইসে বিঘ্ন ঘটে। এরপর থেকে তিনি কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না। আর শেখ হাসিনা যে বাড়িটিতে থাকেন মাত্র অল্প কিছু দূরেই সেই সুপার শপটি। তো হাসিনা সেই সুপার শপেও গিয়ে কোনো ধরনের কেনাকাটা করতে পারেন না। তার যেগুলো প্রয়োজন হয় ভারত সরকারের সেখানে যারা গোয়েন্দা সংস্থা লোকেরা আছেন অথবা তিনাদের দেখভালের দায়িত্বে যারা আছেন তারাই সেই সকল জিনিসগুলো তাকে দিয়ে দেয়। আর এ পর্যন্ত মায়ের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি পুতুল, সচিবালয়ের জয়। ইভেন জয়কে দিল্লিতে আসতেও নিষেধ করা হয়েছে। শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে তার ব্যাপারে তার ছেলে মেয়ে জয় এবং পুতুল কোনো ধরনেরই মন্তব্য করছেন না। সাংবাদিক সামাদ লিখায় আপনার এখানে আরো নানান বিষয় এসেছে। তবে আমি যেটা মনে করি আর কি, সময় জাস্ট হচ্ছে ঘুরে। যেই খাতায় কয়েকদিন আগেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, ঠিক একই খাতায় আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে বেগম খালেদা জিয়া বাংলাদেশেই ছিলেন, কোন রকম ত্যাগ তার মধ্যে পড়েন নাই। ইভেন তার যে অবস্থান ছিল সেই অবস্থানের কারণে তিনি প্রশংসিত হয়েছেন। আবার ধরেন বাংলাদেশে তাদের নেতাকর্মীরা মিনিমাম লেভেলে তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। তিনি হয়তো জানালা খুললে, দরজা খুললে বাংলাদেশের আলো বাতাস তার শরীরে লাগতো। তার চিকিৎসারও বাংলাদেশের হাসপাতালে হয়েছে। এখানে নানান ধরনের ফেসিলিটিস যতটুকু তিনি পাওনা বা সম্মান পাওনা সেটা তিনি পেয়েছেন, কিন্তু বিপরীতে ভারত থেকে সেটা পাচ্ছে, ভারতে তিনি পাচ্ছেন না। আমাদের রাজনৈতিক নেতাদের কবে যে শিক্ষা হবে, এখনো আমি দেখি যে আওয়ামী লীগের অনেক নেতারা ভারত নিয়ে এখনো ওয়ান কাইন্ড অফ মানে বন্দনা করছেন, এটা করছেন সেটা করছেন, কিন্তু দিন শেষে দেখেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে যে বন্ধুত্ব সম্পন্ন করেছে তার পার্সোনালি বা দলীয়ভাবে, ইভেন যতটুকু সুযোগ সুবিধা ভারত সরকারকে দিয়েছে, এখন আর শেখ হাসিনা তাদের জন্য ফায়দার কোনো জিনিস না। এখন আর শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ থেকে নেওয়ার আর কোনো কিছুই নাই। আজকে তার সাথে কেমন আচরণ করা হচ্ছে। তারপরে মন্দের ভালো হচ্ছে ভারতের প্রতি আওয়ামী লীগ বা যারা আছেন তারা কৃতজ্ঞ থাকার একটাই কারণ হতে পারে যে পৃথিবীর অন্য কোনো দেশ যখন এই মুহূর্তে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে না, সেখানে ভারত ন্যূনতম পর্যায়ে আশ্রয়ের জায়গাটা রাখছে। নয়তো পরিণতি আরো অনেকটা খারাপ হতো। কিন্তু প্রশ্ন হচ্ছে বন্ধুত্ব, ভালোবাসা, সেই পার্সোনাল জায়গাটা কোথায় গেল? খারাপ লাগে। শত হোক তিনি আমার নেত্রী ছিলেন, বাট অনেক কথা বলেছি, অনেক ভিডিও করেছি। আমার দলের নেতা কর্মীরা আমার বলতো তুই দেশে আয়, এটা করবে সেটা করবে, নানানভাবে প্রশাসনিকভাবে আমাকে হয়রানি করা হয়েছে। কি কথা বলতাম? এগুলোই বলতাম যে যদি কখনো এই পাশাটা বদলাই যায় তখন অনেক দেরি হয়ে যাবে, অনেক আফসোস করবেন। বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দেন। আমাকে যে গৃহবন্দী করে রাখার যে গোয়েন্দা সংস্থা দিয়া জাল টাল পাইতা টাইতা, এগুলো একসময় উল্টা হইতে পারে, আপনাকে ঠিক একই জায়গায় যাইতে হইতে পারে। তবে পরিস্থিতি একই, কিন্তু একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে বাংলাদেশ। আর আমি বিশ্বাস করি যে কোনো মানুষ তার নিজ মাতৃভূমিতে জেলখানায় বন্দী থাকলেও মনে ভালো লাগে যে আমি আমার দেশে আছি, এই পুলিশটা আমার দেশের, যে খাবারটা খাচ্ছি এটা আমাদের বাংলাদেশের মানুষের হাতের তৈরি করা খাবার। আর তাদের মতো যারা নেত্রীরা আছেন তারা যেখানে যান, জেলে থাকুন বাহিরে থাকুন, মিনিমাম লেভেলে তাদের সাথে বাংলাদেশের মানুষ সম্মান কিন্তু দিয়েই কথা বলে। আমজনতা সরকারিভাবে তাদেরকে নানানভাবে হয়রানি করা হয়, অনেক কিছু বলা হয়। আমি জানি না যে যে সিচুয়েশন চলছে এই সিচুয়েশনে আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরতে পারবেন কিনা। আর যদি ফিরেনও একই দৃশ্য তার জন্য আসবে। বেগম খালেদা জিয়া 2 কোটি টাকার মামলায় যতটুকু সাজাপ্রাপ্ত হয়েছেন সেই হিসাবে এই মুহূর্তে শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছে, প্রমাণ তো পরে। খালেদা জিয়ার 2 কোটি টাকার মামলার তো এটা প্রমাণ নেই, চলতেছিল, মামলা চলতেছিল, এই চলতেছিল, কিন্তু এখন তিনি আসলেও তার বিরুদ্ধে কত হাজার কোটি টাকার দুর্নীতি, গণহত্যার মামলা, আরো কত ধরনের মামলা এই মুহূর্তে আছে। তাহলে ওনার পরিণতি কি হবে? এই সকল দৃশ্য থেকে আমাদের যারা রাজনীতি করি তাদেরকে আল্লাহ বোঝার মতন তৌফিক দান করুক। কারণ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম দাবি করেছেন তাদের আন্দোলনের মুখেই শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সম্মিলিতভাবে এই লড়াইটা চালিয়েছে, যার ফলে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা সে সময় রাজপথে ছিলেন না, তারা লড়াইটা করেননি, কিন্তু এখন তারা ফল ভোগ করতে চাইছেন। পাশাপাশি তিনি আলেম সমাজের কথা বলেছেন, যারা এতদিন নিগৃহীত ছিল কিন্তু তারা লড়াইটা চালিয়ে গেছে। ফলে শেখ হাসিনার পতন নিশ্চিত করা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত লড়াইয়ের মাধ্যমে। এখানে মুফতি ফয়জুল করিম স্পেসিফাই করেননি তিনি কোন আলেম সমাজের কথা বলছেন। যারা শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছেন তাদের কথাও কি তিনি বলেছেন, নাকি তিনি বলতে চাইছেন যে 49 জন ছাত্র দলের নেতা জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত হয়েছে তারা চরমোনাই পীরের অনুসারী, নাকি তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা সহসমন্বয়ক, নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের নেতা শাকিল, যিনি 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তিনি চরমোনাই পীরের অনুসারী কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা। একই সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক দাবি করেছেন গত 15 বছরে শেখ হাসিনার শাসন আমলের গত 15 বছরে বাংলাদেশের যত ক্ষতি হয়নি, গত 15 দিনে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং এই ক্ষতিটা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। এটা কি আপনারা সমর্থন করেন? মন্তব্যে জানাবেন। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে
জামাত ইসলামী বাংলাদেশ বিএনপির বিরোধিতা করছে, পাশাপাশি তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য ইসলামী দলগুলোর সাথে জোট গঠনের চেষ্টা করছে। একই সময়ে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় দখলদারি, চাঁদাবাজি, লুটতরাজের সাথে জড়িত ছিল। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু কেন্দ্রীয় হাইকমান্ড তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে শুরু করেছে। এমনকি আমরা দেখেছি ছাত্র দলের একজন নেতাকে বহিষ্কারের পর তার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল মামলা পর্যন্ত করেছে। কিন্তু তারপরও সারা দেশে এই অরাজকতা ঠেকানো যাচ্ছে না, এখনও এটা চলছে। কিন্তু যে লড়াইটা হয়েছে জুলাই এবং আগস্ট মাসে, সেই লড়াইটা কেবলমাত্র ইসলামী দলগুলো, কিংবা আরও স্পেসিফিকভাবে বলতে গেলে যেটা দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম, যে শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখেই শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত হয়েছে। এটা কি বিশ্বাসযোগ্য? তাহলে যে সাধারণ মানুষগুলো মরে মরে রাস্তায় পড়েছিল, যে শিক্ষার্থীরা রাস্তায় পড়েছিল, লাশ হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে, যে হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, যারা চোখ হারিয়েছে, এরা সবাই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো একটা কমিটির সাথে যুক্ত ছিল? নাকি এরা সবাই চরমোনাই পীরের অনুসারী? সাধারণ মানুষ এখানে ছিল না? কিংবা অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক কিংবা নেতাকর্মীরা ছিল না? গত 15 বছর ধরে স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াইয়ে যে সমস্ত দলের নেতাকর্মীরা রাজপথে ছিল, তাদের কি কোনো অবদান নেই? কোনো অবদান নেই। এত জেল জুলুম, অত্যাচার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, এগুলোর শিকার হবার পরেও যারা রাজপথ কামড়ে ছিল, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের কোনো অবদান নেই? শেখ হাসিনার এই পতনে, স্বৈরাচার মুক্ত নতুন এই বাংলাদেশ গড়ায় তাদের কোনো অবদান নেই? সব অবদান কি এই আলেম সমাজের, যে আলেম সমাজের একটা অংশ শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল? কিংবা এই ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা শেখ হাসিনার পাতানোর নির্বাচনকে বৈধতা দিতে 300 আসনে প্রার্থী দিয়েছিল? আমরা এগুলো ভুলে যেতে চাই। আমরা চাই সবাই মিলে এই দেশটাকে নতুন করে গড়ে তুলতে। কিন্তু আপনারা যদি বিভাজন করতে শুরু করেন, তাহলে আমরা অতীতগুলো মনে করবার চেষ্টা করব, এবং আপনারা যেভাবে খারিজ করে দিচ্ছেন অন্য রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের অবদানকে, সেভাবে আমরাও আপনাদের এখনকার যে চাওয়া পাওয়া, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা এবং মানুষের ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় যে সিম্প্যাথি, সেটাকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা ভোগ করার আপনাদের যে অভিলাষ, সে ব্যাপারে আমরাও কথা বলতে শুরু করব। আমরা একটু ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিমের বক্তব্য এবং পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক, যে গত 15 বছরের শাসন আমলের যে দুর্নীতি, লুটপাট, নৈরাজ্য, তার চেয়ে গত 15 দিনে বেশি হয়েছে, সেটার ব্যাখ্যা তার মুখ থেকে একটু জেনে নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আন্দোলন করলাম আমরা আর ফল ভোগ করবেন আপনারা, তা কি হয়? তা হবে না। এত বছর ধরে আলেমদের মাথায় বড়ই রেখে খেয়েছেন, কিন্তু আর না, সেই দিন ভুলে যান। আমাদেরকে আর বোকা বানাতে পারবেন না। তিনি বলেন, গত 15 বছরে তারা কিছু করতে পারেনি, কিন্তু এখন ফেস্টুন ব্যানারে রাস্তা ভরিয়ে ফেলেছেন। গত 15 বছরে তারা কিছুই করতে পারেনি। গত 15 বছরে কোনো রাজনৈতিক দল রাজপথে ছিল না, জনগণের পক্ষে তারা লড়াই করেনি, শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই করেছে এবং আলেম সমাজই করেছে। এবং তিনি এখানে বলেছেন, তা হবে না। এত বছর ধরে আলেমদের মাথায় বড়ই রেখে খেয়েছেন, কিন্তু আর না, সেই দিন ভুলে যান। আমাদেরকে আর বোকা বানাতে পারবেন না। আপনারা কখনো বোকা ছিলেন না তো। আলেম সমাজের একটা অংশ শেখ হাসিনাকে তো কওমি জননী উপাধি দিয়েছিল, কারণ তখন সিম্প্যাথি পাওয়ার দরকার ছিল। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে মাসের 2-1 বার করে বৈঠক কারা করেছেন, সেগুলো তো আমরা ভুলে যাইনি। সুতরাং আমরা অবশ্যই তাদেরকে বোকা ভাবছি না। সমাবেশে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, চোরকে সরিয়ে চোর, ডাকাতকে সরিয়ে ডাকাত, আর ধর্ষককে সরিয়ে আরেক ধর্ষককে বসালে ধর্ষণ বন্ধ হবে না। আমরা নেতার নয়, নীতির পরিবর্তন চাই। তাই সুবিধাবাদীদের আমরা ক্ষমতায় বসতে দেব না। এক্স্যাক্টলি, সুবিধাবাদীদের ক্ষমতায় বসতে দেওয়া যাবে না তো, যারা ক্ষমতার পালা বদলের সাথে সাথে নিজেদের মুখোশ পরিবর্তন করেন। এদেশের মানুষ এখন অনেক সচেতন। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এ সময় আওয়ামী লীগ এর সমালোচনা করে তিনি বলেন, গত 15 বছর শেখ হাসিনার সরকার আমাদের নির্যাতন করেছে, তারা স্বৈর শাসন কায়েম করেছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে তাদের পতন হয়েছে। আমরা আন্দোলনের মাধ্যমে ছাত্রদের সঙ্গে এই স্বৈর শাসকদের পতন ঘটিয়েছি। আর সরকার পতন পরবর্তী 15 দিনে একটি রাজনৈতিক দল চাঁদাবাজি, সম্পত্তি ও অফিস দখলবাজি, লুটপাট, অগ্নিসংযোগ এবং ভাঙচুর করেছে। আওয়ামী লীগের মতো আমরা এদেরকেও চাই না। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী সরকার খুনি ও ধর্ষণকারীদের দল। বাংলাদেশের মানুষ এখন আর খুনি, ধর্ষক, চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না। তারা চায় সৎ ও দেশপ্রেমিক মানুষ ক্ষমতায় আসুক। এজন্যই আওয়ামী লীগের গোটা সংসদ সদস্য সবাই পালিয়েছে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ এটাও চায় না যে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে যারা সহযোগিতা করেছে, সে সময় যারা তার দোসর ছিল, তারাও ক্ষমতায় আসুক। এটাও বাংলাদেশের জনগণ চায় না। আমি এবার একটু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার সমন্বয়কের বক্তব্য দেখি। আমিনুল ইসলাম জিতু বলছেন, আমরা একটি স্বৈর শাসকের পতন ঘটিয়েছি। দীর্ঘ 15 বছর আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না। গত 15 বছর একটি দল আমাদের দেশের যত ক্ষতি না করেছে, গত 15 দিনে অন্য একটি দল তার চেয়ে বেশি ক্ষতি করেছে আমাদের দেশের। আওয়ামী লীগের বয়ান, শেখ হাসিনা পরবর্তী সময়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, কিংবা সজীবজের জয়, শেখ হাসিনা পুত্র, তারও তো একই বয়ান ছিল। এখন দেশের ক্ষতিটা বেশি হচ্ছে, তাদের সময় যতটা ক্ষতি হয়নি। একই বয়ান আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার এই অন্যতম সমন্বয়কের মুখ থেকে।
আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি, আমরা কাউকে ছাড় দেব না। সেই ব্রিটিশ আন্দোলন থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে, আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা দেশের মানুষের বাক স্বাধীনতা চাই, গণমাধ্যম কর্মীদের বাক স্বাধীনতা ও সর্বস্তরে বাক স্বাধীনতা নিশ্চিত করতে চাই। যে কোনো যুদ্ধের জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। সেই ব্রিটিশ আন্দোলন থেকে আন্দোলন শুরু হয়েছে, কিন্তু গত 15 বছর ধরে যে রাজনৈতিক দলগুলো রাজপথের থেকে নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, তারপরে তারা লড়াই চালিয়ে গেছে, তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের চোখে পড়েনি। শরীয়তপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাশেমীর সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আরও অনেকগুলো কথা বলেছেন মুফতি মোহাম্মদ ফয়জুল করিম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই অন্যতম সমন্বয়ক। কিন্তু তারা হয়তোবা ভুলে গেছেন সিরাজগঞ্জে রঞ্জুর রহমান যাকে গুলি করার মধ্য দিয়ে সেখানে স্পার্ক করে এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে 4 আগস্ট, যার মধ্য দিয়ে সেদিন রাতেই আওয়ামী লীগ পুরো জেলা শহর ছাড়া হয়ে যায়, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না। তিনি যুব দলের একজন নেতা ছিলেন। সেখানে আরও বেশ কয়েকজন নিহত হয়েছেন, তারা সবাই সাধারণ মানুষ ছিলেন, একদম সাধারণ মানুষ। গণতন্ত্র মঞ্চের নেতারা, কেন্দ্রীয় শীর্ষ নেতারা, তাদের মিছিলে হামলা হয়েছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লড়াইটা চলছিল সে সময় আহত হয়েছেন তারা। সুতরাং এ ধরনের বিভাজন বন্ধ করতে হবে এবং এই বিভাজনগুলো যদি বন্ধ না হয় তাহলে আমরাও কথা বলতে শুরু করব। পেছনে অনেকেরই ফাইল আছে, অনেক ফাইল জমা আছে, সেগুলো আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে অনেকেরই চরিত্র উন্মোচন হবে। কিন্তু আমরা এখন সেটা চাই না। নতুন বাংলাদেশে, হাসিনা পরবর্তী, আওয়ামী লীগ পরবর্তী এই বাংলাদেশ আমরা সবাই মিলেই করে তুলতে চাই এবং সেই লক্ষ্যে একত্রে কাজ করতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।